এই দেশটাকে চিরতরে আমাদের প্রতিবেশী দেশ তাদের কবজায় নেওয়ার জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটায়। তো জায়গার চেয়েও আমাদের এই পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব কোনো অংশই কম নয়। আমাদের বাংলাদেশের জন্মটাই হয়েছে একটা অটিস্টিক শিশুর মতো, আর আওয়ামী লীগ নামক দলটি তো তৈরি করা হয়েছে যাতে দেশটাকে দখল করে নিতে পারে তারা, সেইটাই মূল কারণ। খাগড়াছড়িতে এখন যে অস্থিরতা চলছে, 3টা পার্বত্য জেলাকে দখল করার একটা অংশ হিসেবেই এই কার্যক্রম চলছে। যেখানে একটা মেয়ের দর্শনের অভিযোগ আনা হয়েছে, বাস্তব হলো শি ওয়াজ নট র্যাপ, এটা দর্শনই হয় নাই। মূল পাহাড়ের যারা আদিবাসী তারা কিন্তু খুব ভালো লোক ছিলেন। আপনাদের পরিচয় হলো আপনারা বাংলাদেশি, কিসের পাহাড়ি আর কিসের বাঙালি? এই পার্বত্য জেলা 3টার মালিক কে? আর্মি ছাড়া এটার জন্য আর কেউ দায়ী নয়, রেসপন্সিবল নাই। এটাকে রক্ষা করার দায়িত্ব আর্মির, পালন করার দায়িত্ব আর্মির, মারামারি করার দায়িত্ব আর্মির, মানুষকে প্রতিহত করার দায়িত্ব আর্মির। কেন? আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের স্পেশাল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের আলোচনার বিষয় সম্প্রতি ঘটে যাওয়া পাহাড়ের বিভিন্ন ঘটনা। আপনারা জানেন, গত কয়েকদিন ধরেই পাহাড়ে অস্থিরতা চলছে। একটি কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভে 3 জন মারা গিয়েছে। এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। পাহাড়ের নিরাপত্তা সহ গুজব ছড়ানো, ইউপিডিএফের কর্মকাণ্ড ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ক্লাব রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের সাথে। জনাব আব্দুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমার ইন্টারভিউ নিতে আসার জন্য। প্রথমত আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নয়া দিগন্তের মিডিয়ার নিকট আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এই শুভ উদ্যোগ গ্রহণ করেছেন দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার একটা প্রয়াস আপনাদের। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, সম্প্রতি পাহাড়ে বেশ অস্থিরতা চলছে, বিশেষ করে ইউপিডিএফ শহর, সেখানকার কিছু সংগঠন, সেখানকার স্থানীয় কিছু উপজাতি বা আদিবাসী, যাদেরকে অনেকে আদিবাসী বলতে চাচ্ছেন, তো তারা পাহাড়কে অশান্ত করার জন্য সেখানে বিক্ষোভ থেকে শুরু করে নানা ইস্যুতে অশান্ত করছে। একটা মেয়েকে ধর্ষণকে কেন্দ্র করে সেখানে পাহাড়টাকে অস্থিতিশীল অবস্থায় চলে আসছে। তো এসব বিষয়ে আসলে আপনি কি বলবেন? এখন আপনারা সাংবাদিক হিসেবে এবং দেশের জনগণ হিসেবে আপনারা যেভাবে সরল সহজ সমীকরণ করেন, বিষয়টা আসলে তা নয়। আমি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে এবং সেখানে চাকরি করেছি, আমার একটা ব্যাপক অভিজ্ঞতা আছে পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা ঘটনার সাথে আমি বিশ্লেষণ করি। এটা কিন্তু আসলে অনেক গভীরে, এই বিষয়টা অনেক গভীরে। সেটা কীরকম? সেটা হলো আপনার এই দেশের অখণ্ডতাকে বিচ্ছিন্ন করে এই দেশটাকে চিরতরে আমাদের প্রতিবেশী দেশ তাদের কবজায় নেওয়ার জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটায়। আর পাহাড় বলবেন কেন? সেটা তো আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ, 1/10 ভূমি আমাদের 3টা পার্বত্য জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এবং সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীতে অনেক অনেক সুন্দর জায়গার চেয়েও আমাদের এই পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব কোনো অংশই কম নয়। সেখানে তো প্রাকৃতিক সৌন্দর্য আছেই, সমভূমি, পাহাড়, পর্বত, রাস্তাঘাট, ঝর্ণা, আকাশচুম্বী উচ্চতা, মেঘের ভিতর দিয়ে সে দৃশ্যগুলো দেখার জন্য এখন লক্ষ লক্ষ লোক আসে। সেহেতু এখানেই শেষ নয়, এখানে মিনারেল রিসোর্সেস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর। সেখানে ফসলাদি 12 মাস সেখানে পাহাড়ে হয় এবং পাহাড়ের লোকগুলো অত্যন্ত পরিশ্রমী। বিশেষ করে যারা উপজাতি তারা কিন্তু জন্মগতভাবে মহিলারা খুব পরিশ্রমী এরা। সেই জায়গাটাকে বিচ্ছিন্ন করার জন্য চক্রান্ত আজকে থেকে নয়,
সেই 47 সাল থেকে। আমি এই কথাগুলো না বললে দর্শক শ্রোতারা হয়তো পুরো জিনিসটা ক্লিয়ার হবে না তাদের কাছে। দেখুন, জন্মগতভাবে যদি একটা বাচ্চা পঙ্গু হয়, অটিস্টিক হয়, তাকে সেবা শুশ্রূষা চিকিৎসা দিয়ে তাকে ভালো করাটা অত্যন্ত কঠিন বিষয়। আমাদের বাংলাদেশের জন্মটাই হয়েছে একটা অটিস্টিক শিশুর মতো। আমি বলি, এটা আমার চিন্তাপ্রসূত কথা বলছি। সেটা কেমন? পৃথিবীর কোনো দেশের মানচিত্র কি এরকম আঁকা বাঁকা ভিতরে তেরা বেঁকা দেখাচ্ছেন কোথাও? আছে? আছে? নাই। কারো গোয়ালঘরের ভিতর দিয়ে গেছে। সাপোজ আপনি বর্ডারে বাড়ির এইটা করা হয়েছে, আপনার গোয়ালঘর পড়ছে ইন্ডিয়াতে আর রান্নাঘর পড়ছে আপনার বাংলাদেশে, পাকিস্তানে পড়েছে। এগুলো সুপরিকল্পিতভাবে হিন্দুত্ববাদীরা এই দেশটাকে অটিস্টিক হিসেবে সৃষ্টি করেছে, যাতে এটা একদম একটা বাঘ যেমন খুব আপনার কি বলবো অসুস্থ অথবা দুর্বল টার্গেটকে এক ছোবলেই মাইরে ফেলতে পারে, দৌড়ানোর প্রয়োজন হয় না, খেয়ে ফেলতে পারে, গার্মট খেয়ে ফেলতে পারে। এমনভাবে তারা তৈরি করেছে, কেননা সমস্ত কিছু তাদের হাতে ছিল, হিন্দুত্ববাদীদের হাতে। আর ইংরেজদের সাথে তাদের ছিল ধর্মমর্ম সম্পর্ক। সুতরাং এই দেশটাকে চিরতরে গিলে খাওয়ার একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা এই আঁকা বাঁকা ম্যাপ দিয়ে আমাদেরকে করেছেন। এটা হলো একটা দিক। এখন এই দেশটাকে খাবে কিভাবে? একসাথে তো সব খাওয়া যায় না, পুরো বডিটা। তারা প্রথমে ধরতে চায় পার্বত্য চট্টগ্রামকে। আপনি গত এক সপ্তাহ আগে ত্রিপুরার রাজা অদ্বৈত রাম ঔদ্ধত্যপূর্ণ সে উক্তি করেছে যে আমরা এই পার্বত্য চট্টগ্রামকে অনতিবিলম্বে দখল করব এবং এটাকে ইন্ডিয়া মানে একটা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে আমরা পার্বত্য চট্টগ্রাম না, চট্টগ্রামকে দখল করবে এবং আমাদের পোর্টকে তারা দখল করবে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই পাহাড়ে যে বিশেষ করে যে খাগড়াছড়িতে এখন যে অস্থিরতা চলছে, এইটা বাংলাদেশের এই 3টা পার্বত্য জেলাকে দখল করার একটা অংশ হিসেবেই এই কার্যক্রম চলছে? শুধু 3টা পার্বত্য, এর সাথে চিটাগং, আপনার যে ফেনী নদী আছে, এই যে আপনার ফেনী নদীর এই পাশে তো মূল ভূখণ্ড আমাদের, তাই না? মাত্র একটা নদী এবং চিকন একটা জায়গা, এই যেটা ইকোনমিক জোন করেছে মিরসরাইতে আপনার বিশাল একটা জায়গা আদানি গ্রুপকে দিয়ে দেওয়া হয়েছে। আবার ওইখানে যাতায়াতের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। এগুলো কিসের অংশ? আর আওয়ামী লীগ নামক দলটি তো তৈরি করা হয়েছে যাতে দেশটাকে দখল করে নিতে পারে তারা, সেইটাই মূল কাজ। এখন আসুন এই ঘটনাটা, যেখানে একটা মেয়ের দর্শনের অভিযোগ আনা হয়েছে, বাস্তব হলো শি ওয়াজ নট র্যাপ, এটা দর্শনই হয় নাই, মেডিকেল রিপোর্টও তাই বলছে যে তাই সে তো দর্শনই হয় না। 12 বছরের একটা মেয়ে, তার সাথে প্রেম প্রীতি আছে আরেকজনের, সেটাকে কত গভীরে সাজিয়ে তারা এটাকে একটা আন্তর্জাতিক রূপ প্রদান করেছে। এবং এটার সাথে সরাসরি আমাদের দেশের সেই আউটস্টেট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এবং তার দোসররা সেখানে আপনার এই যে ইউপিডিএফ এর কথা বললেন, তারা তো এখন সশস্ত্র। এবং শুধু তাই না, বাইরে থেকে ওখানে লোক গিয়ে সেটাকে আপনার আরও বেশি এটাকে ফুলিয়ে ফাপিয়ে জিনিসটাকে তুলে ধরেছেন। ইউপিডিএফ যে অস্ত্র পাচ্ছে, এটা কোথা থেকে আসছে? সরাসরি যদি বলে ইন্ডিয়া থেকে আসে, কোনো ভুল আছে? আর কোনো দেশ আছে? সরাসরি আগে থেকে ইন্ডিয়া তাদেরকে সাহায্য করছে। তাদের ক্যাম্প আছে, ত্রিপুরাতে ক্যাম্প আছে, ওইদিকে ক্যাম্প আছে, ট্রেনিং হচ্ছে। দেখুন, মূল পাহাড়ের যারা আদিবাসী তারা কিন্তু খুব ভালো লোক ছিলেন। আমি সেখানে চাকরি করেছি, আমি যে কোনো জায়গায় গেছি, আমার সময়ে একটা দুর্ঘটনা ঘটতে দেয়নি। আমি ভালোবাসা দিয়ে পাহাড়ি এবং বাংলাদেশি আমরা সকল, আমি বলতাম যে আপনারা কেউ পাহাড়ি না, কেউ বাঙালি না, সবাই বাংলাদেশি। আপনাদের পরিচয় হলো আপনারা বাংলাদেশি, কিসের পাহাড়ি আর কিসের বাঙালি, সবাই হয়ে যেতে হবে বাংলাদেশি। এই মনোভাব আমি জাগ্রত করতে পেরেছিলাম। আমার এখনো মনে আছে, সুবলং জুনে আমি আল্লাহর রহমতে যেখানে আমি অস্ত্র ছাড়া ঘুরে বেড়াতাম, একা ঘুরে বেড়াতাম, আমি চাপাবাজি করতেছি না, বাস্তবতা। তারা সেখানে যারা বয়োবৃদ্ধ বেঁচে আছে তারা এখনো বলবে, আমাকে চিনবে। আমি অস্ত্র এতটুকু আমার কনফিডেন্স ছিল। রাস্তা দিয়ে পাহাড়ের সেই গভীর জঙ্গলে একা হেঁটে চলে যেতাম, নৌকা নিয়ে বিভিন্ন গ্রামে চলে যেতাম, যেহেতু এটা আবার লেকের মধ্যে। এই যে বিশ্বাস, এইটাকে ভালোবাসা দিয়ে আমরা জয় করতে পারি নাই। কেন পারি নাই? ইন্ডিয়ার ইন্ধনে এবং নানাবিধ স্বার্থ আছে এখানে। চাঁদাবাজি হয়, ইউপিডিএফ তো অন্যতম কাজ হলো চাঁদাবাজি করা। কোটি কোটি টাকা তারা অর্জন করছে চাঁদাবাজি করে। প্রত্যেকটা লোক মাছ ধরতেছে, তারও চাঁদা দিতে হয়, হ্যাঁ, চাষাবাদ করতেছে, চাঁদা দিতে হয়। এটা একটা তাদের নেশায় পরিণত হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন এটা একটা অনুষঙ্গ মাত্র, একটা মেয়েকে দর্শন হয় নাই, তারপরে দর্শনের বিচার হবে, সরকার করবে। কিন্তু আপনারা জ্বালাও পোড়াও
এতগুলো লোককে হত্যা করা, বাঙালি আলিয়াকে পুড়িয়ে দেওয়া, বাঙালিদের কি দোষ এখানে, যাদেরকে আমরা বাঙালি বলি আর কি। হ্যাঁ, আমি সেটেলার কথা বলাটা কিন্তু সম্পূর্ণ বিরোধী। সেটেলার কেউ হতে পারে না, নিজের দেশের যে কোনো জায়গায় যেতে পারে। আপনার বাড়ি নোয়াখালী, আপনি গিয়া তেঁতুলিয়ায় বাড়ি বানাতে পারেন, তেঁতুলিয়ার লোক গিয়া কেন পার্বত্য চট্টগ্রামে বাড়ি বানাতে পারবে না? সুতরাং সেটেলার বলা যাবে না, পুরো শব্দটাকে বলতে হবে বাংলাদেশে যেই নাগরিক সে বাংলাদেশি, এই থিওরিতে আগে আসতে হবে আমাদের। দ্বিতীয়ত আপনি চিন্তা করতেন একটা বিষয়, আমি প্রায়শই এই প্রশ্নটা আমি অনেককে করি কি, এই পার্বত্য জেলা তিনটার মালিক কে, হুইজ দ্য ওনার? সাধারণভাবে তো আপনি বলবেন বাংলাদেশ, কিন্তু আমি বলি না, আপনি তা বিশ্বাস করেন না। আপনারা মনে করেন এটা আর্মি ছাড়া এটার জন্য আর কেউ দায়ী নয়, রেসপন্সিবল নাই। এটাকে রক্ষা করার দায়িত্ব আর্মির, পালন করার দায়িত্ব আর্মির, মারামারি করার দায়িত্ব আর্মির, মানুষকে প্রতিহত করার দায়িত্ব আর্মির। কেন হবে? এটাতে তো সরকার ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কথা। বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিপূর্ণভাবে এটার সাথে ইনভলভ হতে পারে নাই বলেই আর্মির অ্যাসেট হয়ে গেছে। এইখানে চিন্তা করতে হবে। এখানে মনে হচ্ছে সেনাবাহিনীর চেয়ে সরকারের ভূমিকাটা বেশি হওয়া উচিত। অবশ্যই এখানে সিভিল প্রশাসনের ভূমিকা কি? কয়জন সেক্রেটারি আর্টিকেল লিখছে পার্বত্য চট্টগ্রামের উপরে গবেষণা করে লিখেছে? কয়জন ডিসি গভীরে, এখানে তো ডিসিরাও তো ছিল, কয়জন ডিসি প্রত্যন্ত অঞ্চলে যেতে পেরেছে? এটা সমাধানটা তাহলে আপনি বলছেন যে সেনাবাহিনী না, এটা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। কোনো দেশে শুধু আর্মি দিয়ে কোনো সমাধান হয় না। আপনাকে এটা গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। আপনি বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদ নামে একটা শক্তিশালী সংগঠন আছে, সেখানকার চেয়ারম্যান হলেন জেনারেল অনুপ কুমার চাকমা, একজন ওই চাকমা, তাদের নামের সাথে কিন্তু চাকমা থাকে। উনি ওইখানে এই ঘটনার পরে কি একবার গিয়ে উপস্থিত হয়েছেন? ওনার জাতিগোষ্ঠীকে কে থামিয়েছেন? এই তোমরা কি করতেছো, আমি তো জানি কিছুই হয় নাই। এটা কি করেছেন উনি? করেন নাই। এগুলো তো অনেক কিছু। পার্বত্য আপনার আছে, বিভাগীয় কমিশনার আছে, তিন ডিস্ট্রিক্টের 3 জন ডিসি আসছে, তারা কি একসাথে বসে একটা মিটিং করেছে? মিটিং করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে? ওইখানকার প্রথম, আজকে আমরা যাদেরকে বাঙালি বলি সেখানে, যদিও তারা তাদের খাবার নাই, তাদের এডুকেশন নাই, তাদের গায়ে বস্ত্র নাই, তাদের চিকিৎসা নাই, সকল বেসিক রাইটস থেকে তারা বঞ্চিত। এনজিওরা তাদের দিকে ফিরেও তাকায় না। আর হাজার হাজার এনজিও গড়ে আসছে, দেশি এবং বিদেশি। এটা তো একটা ব্যবসা এখন। তারা এই চাকমা কিংবা উপজাতিদেরকে খ্রিস্টান বানানোর প্রচেষ্টায়, খ্রিস্টান রাজত্ব কায়েম করার ইয়েতে তারা অনবরত তারা কাজ চালাচ্ছে। এটা কয়জনে জানে বাংলাদেশে? জানে না, এই গভীরে কেউ যায় না। এনজিওগুলার মেইন টার্গেট হলো তারা এই উপজাতিদেরকে, দেখতে সুন্দর তো, সাদা চামড়া, আপনি দেখবেন কি সুন্দর ড্রেস পরলে, জিন্সের প্যান্ট পরে, এই পরে। আমি একটা গভীর একদম মিজোরামের পাশে একটা অঞ্চল আছে, ওইটার নামটা এই মুহূর্তে হঠাৎ করে ভুলে গেলাম। সেখানে অপারেশন করতে গিয়া, অপারেশন কি আমরা ঘুরে বেড়াইতাম, কঠিন পাহাড় সেখানে, সেইটা হলো 86 সালের ঘটনা। সেইখানে এই গভীর জঙ্গলে, গহীন জঙ্গলে গিয়ে দেখি পাহাড়ের উপর মেয়েরা জিন্স পরে সেখানে খেলাধুলা করছে। মাইন্ড ইউ, কোত্থেকে আসলো এই সাহায্য সহযোগিতা বাংলাদেশের ভিতরে? এই তো গভীরে। এই মেয়েটা একটা মাত্র, আমি খুব কষ্ট পাই এই মেয়েটার জন্য। আমারও তো মেয়ে আছে। এই 12 বছরের মেয়েটাকে তারা কি, এই পাপিষ্টরা তাকে কি ধরনের একটা লজ্জার মধ্যে ফেলে দিল। হ্যাঁ, একটা মেয়ে কত অসহায়, একটা মেয়েকে তার জীবনটাকে ধ্বংস করে দিল, এই মেয়েটার পরিবারকে ধ্বংস করে দিল। কি তোমাদের অবৈধ সুবিধা পাওয়ার জন্য? এই মানবিক দিকটা আমরা বিচার বিবেচনা করি না। ভাগ্যিস যে আমাদের সেখানে খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার ব্রিগেডের হাসান খুব সুন্দরভাবে সিচুয়েশন ট্যাকেল করেছে, অ্যাজ ইফ এটা তারই সম্পত্তি, তাকে ছাড়া আর কেউ দায়িত্ব নেই তাদের ছাড়া। এটাই আজকে সেনাবাহিনী এত কিছু করছে, কেউ অ্যাপ্রিসিয়েট করে না। 400 লোক শহীদ হয়েছে সেনাবাহিনীর সদস্য, অফিসার, জাতীয় সৈনিক। পার্বত্য চট্টগ্রাম কেউ খবর রাখে? তাদের ফ্যামিলির খবর রাখে? হ্যাঁ, যারা দেশ রক্ষা করতেছে। আপনি তো এই আন্দোলনে আহত নিহতদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করছেন। এই 400 সৈনিকের তাদের পরিবার হয়তো শেষই হয়ে গেছে, 400 সদস্যের। এই দেশ কি খবর রেখেছে? ইন্ডিয়াতে দেখেন কিভাবে তারা সমাদৃত করে, তারা কতটুকু উপরে রাখে তাদের সেনাবাহিনীকে। আমরা কি পেরেছি সেটা?
খালি সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদাগার করা আমাদের। আপনি সীমান্তের কথা বলেছিলেন, যে সীমান্ত এলাকাতে আমরা যেটা মাঝে মাঝে খবরের শিরোনামে দেখি যে ইন্ডিয়া থেকে কিংবা মিয়ানমার থেকে কিছু লোকজন ওখানকার স্থানীয় অধিবাসীরা আসা যাওয়া করে, বাংলাদেশের মধ্যেও আসে, আবার বাংলাদেশের কিছু লোক সেখানে অবাধে যাতায়াত করে। আসলে এই বিষয়টা কতটুকু সত্য? দেখেন, যে কোনো আপনি কোনোভাবে পৃথিবীর কোনো সীমান্তই আপনি মানুষের চলাচল বন্ধ করতে পারবেন না। মানুষ এমন এক জাতি, আপনি যে কোনো মূল্যে এই পার থেকে ওই পার যাবেই। অনেক কিছু ব্যাপার আছে, তাদের ব্যবসার ব্যাপার আছে, তারপর আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের ব্যাপার আছে। আত্মীয় স্বজন না থাকলেও এমন বন্ধুত্বে পরিণত হয় এই পার ওই পার। যেমন ওই দিন আমি ইয়েতে গেলাম, দহগ্রামে গিয়েছি। দহগ্রাম সেই 3 বিঘা করিডোর পার হয়ে দহগ্রামে গিয়ে আমাকে বিডিআরের লোকেরা একেবারে খুব সমাদর করে সেখানে 1 নম্বর একদম 0 পয়েন্ট নিয়ে গেল। 0 পয়েন্ট বললাম, এই তোমরা যাইও না আমার সাথে, আমি একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসি। মানে চা বাগান তো আমি ঘুরতে গেছি। এখন এটাকে তো আপনি অপরাধ ধরতে পারেন না, অপরাধ হিসাবে গণ্য করতে পারেন না। এই ধরনের যাতায়াত হবে, সেটাকে কন্ট্রোলে রাখার জন্যই আমাদের বিডিআর আছে, ওদের বিএসএফ আছে, এরা কন্ট্রোল করে। সেই কন্ট্রোলটা কখনো মারামারির পর্যায়ে কিংবা রিথেল ওয়েপন দিয়ে খাওয়া উচিত না। হ্যাঁ, সামাজিক একটা, হ্যাঁ, আপনি যান না প্রতিবেশীর বাসায়, যাবেন না, আপনার মারামারি কাটাকাটি হলো, তারপরেও তো ভিতরে একজনের সাথে সম্পর্ক থাকে। এটা জাস্ট লাইক দ্যাট, নাথিং মোর দ্যান দ্যাট। যে পার্বত্য চট্টগ্রামে যে এত সমস্যা, এটার আসলে সমাধান কি বলে আপনি মনে করছেন? আসলে এটা সমস্যা না, এটা হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? এবং আমি মনে করি কিছু পদক্ষেপ নিলে এইটা সমস্যার সমাধান করা যাবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেটা সমাধান করা যাবে না। প্রথমত ইন্ডিয়ার হেজিমনি থেকে বের হইতে আসতে হবে আমাদের, ইন্ডিয়ার হেজিমনি, ইন্ডিয়ার ষড়যন্ত্র থেকে। দেখেন, টিট ফর ট্যাট, আমি মিলিটারি লোক হিসাবে এটা বিশ্বাস করি। আমাকে যদি 1 কোম্পানি দিয়ে আক্রমণ করা হয়, আমি 3 কোম্পানি দিয়ে প্রতি আক্রমণ করব, এটা আমরা বিশ্বাস করি। অর্থাৎ তারা যদি একটা ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমার 3টা প্ল্যান থাকবে, সেই প্ল্যানটা আমাদের অভাব। সুতরাং এই দেশটাকে রক্ষা করার জন্য এই ইন্ডিয়ার হেজিমনি থেকে বের হওয়ার যে কোনো সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। এবং সেই জন্য নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনে চীনের সাথে আমাদের নিরাপত্তা চুক্তি করতে হবে, পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করতে হবে, প্রয়োজনে সৌদি আরবের সাথে নিরাপত্তা চুক্তি করতে হবে। পাকিস্তান যেটা করলে তাহলে যখন আপনি দেখবেন যে কর্নেল হকের অনেক শক্তি, তার অনেক লোকজন আছে তার পাশে, তখন কিন্তু আপনি আমার আক্রমণ করতে 2বার চিন্তা করবেন। এটা হলো এক। দ্বিতীয়ত হলো পলিটিক্যাল কনসিলিয়েশন। পলিটিক্যাল পার্টিকে সকলে মিলে তারা এই একত্রিত হবে এই স্বার্থে যে কোনোভাবে আমরা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন হতে দেব না। এটা হলো 2। 3 নাম্বার হলো সেখানে সকল মানুষকে বাংলাদেশি হিসাবে আপনাকে রূপান্তর করতে হবে। নট পাহাড়ি, নট বাঙালি, নট সেটেলার, একেবারে সমভাবে আপনাকে করতে হবে। চতুর্থত সেখানে সবচেয়ে নিগৃহীত হলো যারা সেখানে বাংলা ভাষাভাষীরা বসবাস করছে। হ্যাঁ, ভাষা কিন্তু পাহাড়িদের এক ধরনের, বা বাংলা ভাষাভাষীদের এক ধরনের। সেই বাংলা ভাষাভাষীরা খুবই নিগৃহীত, তারা বেসিক রাইট থেকে বঞ্চিত। তাদেরকে কিভাবে একই প্ল্যাটফর্মে আনা যায় সেটার চেষ্টা করতে হবে। নেক্সট হলো এনজিও, রাষ্ট্রবিরোধী এনজিওদেরকে বন্ধ করতে হবে। হ্যাঁ, বিদেশি এনজিওগুলোর কোনো দরকার নাই, ঠিক আছে? তারপরে আপনার সেনাবাহিনীকে আরও সুসংহত করতে হবে। সেখানে সেনাবাহিনীর ক্যাম্পগুলো যেগুলো উঠিয়ে নিয়ে আসা ছিল, হাসিনা করেছিল, তাদেরকে সেগুলো আবার পুনঃস্থাপন করতে হবে। নেক্সট হলো এই ইউপিডিএফ থেকে শুরু করে যত দুষ্কৃতিকারী এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি কি বুঝাতে পারছি? এখনও কিন্তু নিষিদ্ধ করে নাই। আপনি এদেরকে স্পষ্টভাবে আইনিভাবে নিষিদ্ধ করে দেন, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া সহজ হবে। আন্তর্জাতিকভাবেও তারা মানে আনঅথরাইজড পার্টি হিসেবে পরিচিত হইতে হবে, তাই না? এছাড়াও আরও খুঁটিনাটি বিষয়ে পুরোপুরি প্রশাসনকে, সিভিল প্রশাসনকে ইনভলভ করতে হবে। যেমন প্রশাসন বলতে একটু বুঝেন, সেক্রেটারিয়েটের সেক্রেটারিরা কেউ জানে না এই সম্বন্ধে, তাদের নলেজ বাড়াতে হবে। তারপরে সেমিনার, সিম্পোজিয়াম, সিভিল লেভেলে এটাকে আরও শক্তিশালী করতে হবে। তারপরে পুলিশকেও সেখানে শক্তিশালী করতে হবে, রাইট? এইভাবে আজকে দেখুন, এই যে গত ডাকসুর ইলেকশনে 2 জন উপজাতি কিন্তু নির্বাচিত হয়েছে। ইট ইজ এ ভেরি গুড সাইন।
তারা ভোট পেয়েছে, তারা কিন্তু এই দেশের প্রতি তাদের অনুরক্ত আরও বাড়বে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশে বামপন্থী সংগঠন যেগুলো আছে তারা কখনো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে পরিপূর্ণভাবে বিশ্বাসী না, হাফ বিশ্বাসী। তারা চায় ইন্ডিয়ার অঙ্গীভূত হয়ে আমরা থাকে দাস হিসাবে। তারা পাইলট ফিশ বলে, তাদের থিওরি বাইর করছে পাইলট ফিশ। আমাকে এক সিনিয়র অফিসার আর্মি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল, আমাকে পাইলট ফিশের থিওরি বুঝাইতেছে। দেখো, ইন্ডিয়ার সাথে বাঁচতে হইলে আমাদের এই যে পাইলট ফিশের মতো হাঙ্গরের নিচে যেমন ছোট ছোট মাছগুলা থাকে, আমাদের ওইভাবে থাকতে হবে। আমি কিছু হোয়াট ইউর টকিং, আপনি তো ইন্ডিয়ার ফাঁদে পড়ে গেছেন। আপনি ইন্ডিয়া শিখাই দিল আপনি পাইলট ফিশ হয়ে যাবেন, আপনি হাঙ্গর হয়ে থাকতে পারবেন না কেন বলেন? এই যে মাথার ভিতর বুদ্ধি ঢুকায় দেয় হাঙ্গর ফিশ, পাইলট ফিশ, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এবং এরাই হলো ইন্ডিয়ার দালাল বাংলাদেশে, কি পাইলট ফিশ হয়ে থাকবো। এই থিওরি কিন্তু ইন্ডিয়াই শিখাই দিছে। আবার ইন্ডিয়া ভিজিটে যায় এই সমস্ত লোকেরা, এদের মুখোশ উন্মোচন করতে হবে। যারা যারা দালালি করে ইন্ডিয়ার, সেই দালালগুলোদেরকে সর্বশেষ তাদেরকে ধরতে হবে। কোন শক্তিতে তারা, ইন্ডিয়াতে তো আপনার বাংলাদেশের কোনো দালাল পাবেন না, পাবেন একজনও পাবেন না। তাহলে ওদের দেশের দালাল কেন আমাদের দেশের তৎসঙ্গ থাকবে? তাদের বিরুদ্ধে নির্মম ব্যবস্থা গ্রহণ করতে হবে, ভালোবাসার ব্যবস্থা না। আরও অনেক কিছু আছে, আজকে এই পর্যন্তই বলি। আরেকদিন যদি সুযোগ থাকে ইনশাল্লাহ এই সম্বন্ধে আলোচনা করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং নয়া দিগন্ত মিডিয়াকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার কথা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।